যাক, শ্রীলঙ্কার বিপক্ষে এই গোল টেস্টে বাংলাদেশ তাহলে হারছে না, বাংলাদেশ হারবে না, বাংলাদেশ হারতে পারে না। টেস্টের চতুর্থ দিন শেষে যেই জায়গাটাতে ম্যাচ দাঁড়িয়ে রয়েছে সেইখান থেকে বাংলাদেশের পরাজয় হবে একটা বিরাট বড় আপসেট। আমি জানি বাংলাদেশের ক্রিকেটের হিস্ট্রিও আমি জানি, বাংলাদেশ ক্রিকেটের রিসেন্ট পাস্টও আমি জানি, আমাদের ওই হুড়মুড়িয়ে ভেঙে পড়ার সকল কিছুই আমার জানা রয়েছে, কিন্তু তারপরও এই জায়গা থেকে ভাই আমরা ম্যাচ হারবো না। বড় প্রশ্ন বরং সেটা হচ্ছে আমরা কি ম্যাচ জিততে পারবো? শ্রীলঙ্কাকে হারিয়ে কি আমরা সিরিজে 100 ব্যবধানে এগিয়ে যেতে পারবো? টেস্টের শেষ দিনে কি আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলের শুরুটা জয় দিয়ে করতে পারবো কিনা? এবং সেই ক্ষেত্রে চতুর্থ দিনের মোমেন্ট অফ দ্য ডেতে একটা বড় আফসোস, বড় আক্ষেপ, বড় হাহাকার মিশে রইবে কিনা আমার সঙ্গে আপনি মিলিয়ে দেখতে পারেন। দেখুন, আমি কেন বলছি বাংলাদেশ এই টেস্ট ম্যাচ হারবে না। প্রথমত, আমরা প্রথম ইনিংসে 495 রান করেছি না, মানে এটা হারবে না কোনো গ্যারান্টি না, কারণ এর চেয়ে বেশি রান করে 500 রান করে নিউজিল্যান্ডে ওইখানেও আমরা টেস্ট ম্যাচ হেরেছি। সো এখান থেকে হারতে পারি, কিন্তু আমরা প্রথম ইনিংসে 10 রানের লিডটা নিয়েছি এবং সেই লিডটা খুবই আনএক্সপেক্টেডলি নিয়েছি শেষ সময়, যেভাবে আমরা শ্রীলঙ্কাকে অল আউট করে দিয়েছি লাঞ্চের পরে, স্পেশালি এই ফোর্থ ডেটে। এরপরে তৃতীয় দিনের খেলাটা চতুর্থ দিনের খেলাটা ইনফ্যাক্ট আমরা শেষ করেছি 3 উইকেটে 177 রানে, অর্থাৎ এখন আমাদের 187 রানের লিড। ম্যাচের বাকি রয়েছে লাস্ট ডে, আমাদের হাতে রয়েছে 7 উইকেট, আমাদের লিড 187 রানের। ফলে লিডটাকে আমরা অ্যাটলিস্ট 7 উইকেট হাতে নিয়ে তো 250, 300, 300 তো এটা হওয়াটা খুবই স্বাভাবিক, এবং সেইটাই যদি হয়, টাইমের হিসাবটা যদি আপনি করেন, তাহলে শ্রীলঙ্কার ওই রান তাড়া করে জেতার মতো সময় আসলে আর থাকবে না, বরং সেইটা তাড়া করে জিততে গেলে বাংলাদেশ ম্যাচটা জয়ের পর্যন্ত সম্ভাবনা জায়গাটা তৈরি করে ফেলতে পারে। সো সেই কারণে আমি বলছি যে আমরা এই ম্যাচটা আর হারছি না। জিতবো কিনা, জেতার মতো অবস্থায় আমরা আসলে যেতে পারবো কিনা, প্রশ্নের জায়গা সেইখানটাতে। দেখুন, আমাদের ওই যে 10 রানে এগিয়ে থেকে যখন আমরা নেমেছি, আমাদের ব্যাটিংটা ফ্যান্টাস্টিক হয়েছে, ভালো হয়েছে। যদিও শুরুতে এনামুল হক বিজয় তিনি আরও একটা টেস্ট ইনিংসে ব্যর্থ হয়ে প্রথম ইনিংসে 0 করেছিলেন 10 বল খেলে, এই ইনিংসে 20 বল খেলে 4 রান করে তিনি উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্রভাত জয়সূর্য বলে আউট হয়ে গেলেন। মমিনুল হক ভালো খেলছিলেন, কিন্তু 14 রান করার পর তিনি ওই যে সুইপ করতে গেলেন, সেখানে ব্যাটের কানায় লেগে নিজের হেলমেটে লেগে একটা সহজ ক্যাচ হয়ে আউট হয়ে গেলেন। খুবই অবিশ্বাস লাগছিল তার চোখে মুখে যে এটা কিভাবে কি আউটটা হয়ে গেলাম। তারপরে একটা পার্টনারশিপ হয়েছে শান্ত এবং সাদমান 76 রান করে তার সেঞ্চুরিটা যখন মনে হচ্ছিল যে তিনি পেয়ে যাবেন হয়তো, ওই সময় একটা দুর্দান্ত ডেলিভারির সামনে তিনি পড়ে গিয়েছেন মিলান রাতনায়কের, এবং সেই যে ভেতরে ঢোকা ডেলিভারি একটু নিচু হয়েছিল, ওইটার কোনো জবাব সাদমানের কাছে ছিল না। আমরা বরং ওই সময় একটু ট্রাবলে পড়ে যেতে পারতাম, যেমন মুশফিক নামলেন, মুশফিক নেমে প্রথম বলটাতেই একটা হিউজ অ্যাপিল হয়েছিল তার বিপক্ষে, যদিও দেখা গিয়েছে সেটা ইনসাইড এসেছিল আর এটা লেগ স্ট্যাম্পের বাইরেও ছিল, কিন্তু 4 রানের সময় মুশফিক আবার রান আউটও হয়ে যেতে পারতেন যদি এটা ডিরেক্ট থ্রো হতো। সেটা হয়নি। মুশফিক দিনে খেলা শেষে 22 রানে অপরাজিত, এবং আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনিও আরো একটা 50 করেছেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি, পরে এই ইনিংসে 50। শান্ত কিন্তু হচ্ছে গিয়ে ফর্মে চলে এসেছেন, এবং সেইটা এই টেস্ট ম্যাচটা তার জন্য আসলে দুর্দান্ত। এখন যদি তিনি ম্যাচটা জিততে পারেন, তাহলে শুধুমাত্র ব্যাটসম্যান শান্তর কামব্যাক না, টিম হিসাবে ক্যাপ্টেন শান্ত টিম বাংলাদেশের কামব্যাকটাও আসলে ভালোভাবে হবে। এই যে 187 রানের লিড, এই যে আমরা একটু মানে বেশ কমফোর্টেবল জায়গায় রয়েছি, সেইটা কি আরো অনেক ভালো হতে পারতো না? হ্যাঁ, আপনি যদি লাঞ্চের পরে হিসাবটা করেন, যে লাঞ্চে যখন শ্রীলঙ্কা গিয়েছে তখন তাদের স্কোর হচ্ছে গিয়ে 6 উইকেটে 465, তারা 4 উইকেট হাতে নিয়ে বাংলাদেশের যে মাত্র 30 রানে পিছিয়ে ছিল, সেইখানে 20 রানের মধ্যে আমরা তাদের শেষ 4টা উইকেট তুলে নিয়েছি। এটা বাংলাদেশের জন্য ডেফিনেটলি হিউজ ক্রেডিট। ওইখানটাতে হচ্ছে গিয়ে মিলান রাতনায়কে আউট করে ব্রেক থ্রুটা দিয়েছেন হাসান মাহমুদ, তারপরে 3টা উইকেট তুলে নিয়েছেন নাইম হাসান, যার মধ্যে হচ্ছে গিয়ে কামিন্দু মেন্ডিস 87 রান করা তার উইকেটটা রয়েছে, যিনি বরাবরই বাংলাদেশের বিপক্ষে ভালো খেলেন। 5 ইনিংসে এটা তার থার্ড সেঞ্চুরি হয়ে যাচ্ছিল প্রায়। সো নাইমের ক্ষেত্রেও বলতে হবে যে তিনি এই দেশের বাইরে প্রথমবারের মতো বোলিং করার সুযোগ পেলেন টেস্ট ম্যাচ, এবং প্রথমটাতেই তিনি হচ্ছে গিয়ে 5 উইকেট পেলেন। এইটা তার আসলে ক্রেডিটটা দিতে হবে। আবার প্রথম সেশনটাতে শ্রীলঙ্কা যে তারা ওইখানটাতে 97 রান তুলেছে মাত্র 2টা উইকেট হারিয়ে, ধনঞ্জয় ডি সিলভা কে উইকেটটা নিয়েছেন নাইম হাসান, এবং তারপরে গিয়ে আরো একটা হচ্ছে কুশল মেন্ডিস উইকেটটা নিয়েছেন ওইখানটাতে আমাদের হাসান মাহমুদ, এবং দুইটাই হচ্ছে ডাউন দ্য লেগে ক্যাচ লিটন দাস, দুইটা ভালো ক্যাচ নিয়েছেন। পরেও লিটন কামিন্দুর ক্যাচটা আসলে খুব ভালো লিটন ক্যাচটা নিয়েছেন। কিন্তু আক্ষেপের যে জায়গা সেটা হচ্ছে এই যে 2টা উইকেট ফার্স্ট সেশনে ফেলে দেওয়ার পর আমরা তারও একটা উইকেট পেতে পারতাম। আমরা ওই জায়গাটাতে আমাদের বোলার তাইজুল ইসলাম তিনি তো প্রায় আউট করেই দিয়েছিলেন ওইখানে মিলান রাতনায়কে, রিটার্ন ক্যাচটা তিনি যদি ধরতে পারতেন, তখন রাতনায়কের রান 7, তিনি ফাইনালে গিয়ে করেছেন 39। তখন শ্রীলঙ্কার স্কোর 417 রানে আমরা 7 নম্বর উইকেট ফেলে দিতে পারতাম। আমরা ফাইনালে গিয়ে উইকেটটা ফেলেছি 470 রানে গিয়ে। লাঞ্চের পরে আমরা 20 রানে তাদের 4 উইকেট তুলে নিয়েছি, বাংলাদেশের দুর্দান্ত কামব্যাক। কিন্তু যদি
তাইজুল ওই রিটার্ন ক্যাচটা ধরে ফেলতে পারতেন। আমরা তো ইউ নেভার নো, ওই যে শেষটা যেভাবে আমরা শ্রীলঙ্কার ধসে দিয়েছি, সেই সময় তাইজুলের ওই ব্রেক থ্রুটা হয়ে গেলে ক্যাচটা তিনি ধরতে পারলে এবং শ্রীলঙ্কার শেষ 3টে উইকেট নিতে পারলে, আমাদের লিডটা যে মাত্র 10 রানে রয়েছে, সেই লিডটা যদি 50 রানের হতো, 60 রানের হতো, 70 রানের হতো, ইন দ্যাট কেস তো বাংলাদেশ আরো অনেক কমান্ডিং জায়গায় থাকতো, আরো অনেক কমফোর্টেবল জায়গায় থাকতো। সো আমরা চতুর্থ দিন শেষে ডেফিনেটলি আমি বিশ্বাস করি, এটা আমার সার্টেনলি মনে হয় যে বাংলাদেশ এই টেস্ট ম্যাচ আর হারবে না, যেটা তৃতীয় দিন শেষে অনেকের ভয় ছিল যে আমরা সেকেন্ড ইনিংস আমাদের ব্যাটিং ধস হয় কিনা, আমাদের তো হিস্ট্রিতে এরকম রয়েছে। সো সেইটা হচ্ছে না, ব্যাটিং ধসটা তো শুরুতে হয়ই নেই, তো কালকে ওইটা এমন বড় কোনো ধস হবে না যে কারণে আমরা ম্যাচটা হেরে যেতে পারি, কিন্তু ম্যাচটা জিতবো কিনা সেটা একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন। যদি তাইজুল ওই ক্যাচটা ধরতে পারতেন তাহলে হয়তো জয়ের মতো অবস্থাতে আমরা থাকতে পারতাম। বাংলাদেশের জয়ের সম্ভাবনা আমি এখনো রুলড আউট করছি না। বাংলাদেশ কুইক রান তুলে প্রথমত যদি হচ্ছে গিয়ে 350 ওরকম অবস্থাতে যদি ছেড়ে দেয় এবং শ্রীলঙ্কা যদি তারা আসলে চার্জ করতে চায়, শ্রীলঙ্কা যদি সত্যিকার অর্থ ওই রানটা চেস করে জিততে চায়, তখন বাংলাদেশের জন্য ওপেনিংটা হলেও হতে পারে। কিন্তু বাট স্টিল উইকেট ডেটোরেট করছে, স্পিনাররা সহায়তা পাচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু আমাদের আসলে একজন বোলার শট, আমাদের আসলে মিরাজ শট। মিরাজ যদি এই টেস্ট ম্যাচটা খেলতে পারতেন, 3 স্পিনার নিয়ে যদি আমরা একাদশটা সাজাতাম, ইন দ্যাট কেস আমরা এই টেস্ট ম্যাচ জয়ের মতো আরো অনেক ভালো জায়গাতে থাকতে পারতাম। যাক, এখন ফিফথ ডের খেলাটা আমি মনে করি একটু কমফোর্টেবল জায়গা থেকে আমরা শুরু করব, যেহেতু হচ্ছে এই টেস্ট ম্যাচটা আমরা আর হারছি না, জিততে পারি কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। আর সেক্ষেত্রে চতুর্থ দিনের মোমেন্ট অফ দ্য ডেতে আমার বাংলাদেশের লাঞ্চের পরে দুর্দান্ত কামব্যাক, শুরুতে 2টা উইকেট তুলে নেওয়া, বা বাংলাদেশের ওভারঅল ভালো ব্যাটিং পারফরমেন্স, স্পেশালি সাদমানের, স্পেশালি শান্তর, সবকিছু ছাপিয়ে আমার কাছে ওই আফসোসটাই আসলে বড়। তাইজুল যদি ক্যাচটা ধরতে পারতেন, রিটার্ন ক্যাচটা, তাহলে বাংলাদেশ হয়তো আরো ভালো জায়গায় থাকতে পারত। তাইজুলের সেই রিটার্ন ক্যাচ মিসটাই আমার কাছে গল টেস্টের চতুর্থ দিনের মোমেন্ট অফ দ্য ডে।